এই যে এই অংশটা আলাদা ছিল, হ্যাঁ, ভারতের। কিন্তু যেটা আমি নীল কালার দিলাম, এই এই অংশটাকে আলাদা রাখা হয়েছিল। এটা ভারতের মধ্যে ছিল না বা পাকিস্তানের মধ্যেও ছিল না, স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল তাদেরকে। বলা হয়েছিল যে তোমরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে পারো, অথবা নিজেদের নিজেদের মতো থাকতে পারবা, অথবা পাকিস্তানের সাথেও একত্রিত হতে পারবা। তো যেহেতু কাশ্মীর নিয়ে আলোচনা করব, এটা পরে বলবো। এই যে একটা কাশ্মীরের কথা বলছি, এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এখানে সিকিম লেখা আছে না, এই সিকিমটাও কিন্তু ওই রকম ছিল। তো সিকিম 1947 সালে ভারতের সাথে অন্তর্ভুক্তি হয়নি। পরে যে বিভিন্ন সমস্যার কারণে 1975 সালে ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়। এই যে সিকিম হচ্ছে ভারতের অন্তর্ভুক্ত হয় 1975 সালে। ভাষা হচ্ছে হিন্দি এবং উর্দু। যাই হোক, এইটা ওদের অনেক ভাষা আছে। সাংবিধানিক স্বীকৃত ভাষা হচ্ছে 22টি। 22টি। বাংলাকে দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে হচ্ছে তাদের যে রাজ্যটা, সেটা হচ্ছে ঝাড়খণ্ড, রিসেন্ট সময় 2011 সালে। প্রধান ধর্ম, মানে অনেক গুরুত্বপূর্ণ না এই তারিখটা, ডেটটা, ঝাড়খণ্ডটা মনে রাখবেন। প্রধান ধর্ম সনাতন, মানে সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন। আরো আছে ওই যে প্রদেশগুলোর নাম নিয়ে যেটা বলে, আছে না, উম, এই যে এই অঞ্চলটা তো হচ্ছে পাঞ্জাব, এই যে পাঞ্জাব, সিন- সিন্ধু আছে না, পাঞ্জাব, উম, সিন্ধু কোন জায়গায়, সিন্ধু নদী তো এই দিকে, হ্যাঁ, সিন্ধ পাঞ্জাব। বর্তমান পাকিস্তানের। আচ্ছা, কিন্তু নদী আছে না, সিন্ধু নদী, ওর জন্য বলে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট। পাঞ্জাব, সিন্ধ, হ্যাঁ, গুজরাট, মারাঠা, হ্যাঁ, দ্রাবিড় মারাঠা। উৎকলবঙ্গ। এই জায়গাটাকে কি যেন বলে ওরা, বিদ্যা, তারপরে যমুনাকে বলে যমুনা, গঙ্গা, মানে ওদের গানের মধ্যে প্রত্যেকটা রাজ্যের উল্লেখ থাকে, ওইটাও আছে। সবগুলাই কিন্তু ওই যে আহ, রবীন্দ্রনাথের। জাতিসংঘের সদস্যপদ লাভ, কত সালে সদস্যপদ লাভ করে ওরা? 1945-এর 30শে অক্টোবর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এখন এই যে জাতীয় সঙ্গীতের কথা বলছিলাম, যখন যে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশেরও কিন্তু জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আরো একটা দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, কেউ কি বলতে পারবেন কোন সেই দেশটা? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ম্যাম। হ্যাঁ, তাহলে তিনটা দেশেরই হচ্ছে জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত রাষ্ট্রের জনক বলা হয় কাকে? মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী। আইনসভার নাম পার্লামেন্ট, আইনসভার উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, আর নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। এই দুইটা নিয়ে গত দিন আমি আলোচনা করেছিলাম। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নির্বাচনটা নিয়ে আমাদের হচ্ছে যে অত বেশি শেষে দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য বলা হয়নি, ওইটা একটু বলি। যে আমাদের দেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়। আমাদের দেশের রাষ্ট্রপতি আমরা নির্বাচন করি আহ যে যেই আমাদের দল হচ্ছে দেশে সংসদে ম্যাম থাকে, পার্লামেন্ট সংসদে ভোটের সদস্যদের মাধ্যমে, হ্যাঁ, ভোট, ভোটে। যে হ্যাঁ তাকে মানে দলীয় ভাবে অনেকটা হয়। যে আমরা ধরে নিই যে যেই দলের সংখ্যাগরিষ্ঠতা সরকার প্রধান থাকে, তারা তাদের মনোনীত একজনকে বলে দিবে যে আমরা ঠিক করলাম, তখন সংসদে ওর পক্ষেই সবাই রায় দিবে বা ভোট দিবে, হ্যাঁ ভোট দিবে। তারপরে হ্যাঁ জয়যুক্ত হয়ে সে রাষ্ট্রপতি হবে, এইরকম। কিন্তু ভারতেরটা হচ্ছে যে ওটা কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয়, নির্বাচন হবে একটা। সাউন্ড ডাউন। বিধানসভা এবং লোকসভা থেকে কিছু নির্বাচক মণ্ডলী ঠিক করা হয়। ঠিক আছে, যে বিধানসভার তো অনেকগুলো দলের সদস্য থাকবে, লোকসভাতেও থাকবে। তারা প্রত্যেকের দল থেকে হচ্ছে তাদের পার্সেন্ট অনুযায়ী নির্বাচক মণ্ডলী আসবে। তাদের তারা হচ্ছে কি করবে, যে একেবারে মানে ওই দলের থেকে পরোক্ষভাবে তারা হচ্ছে ভোট দিবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। মানে ইলেকটোরাল কলেজ যেটা,
নির্বাচক মণ্ডলী তৈরি করা হবে। এর সদস্য কারা হবে? লোকসভার সদস্যরা থাকবে, রাজ্যসভা থেকেও প্রতিনিধি আসবে, নির্বাচিত মানে সদস্য। সবাই তো আসবে না, নির্বাচিত কিছু সদস্য আসবে, আবার বিধানসভা থেকেও আসবে। লোকসভারও থাকবে, রাজ্যসভারও থাকবে, আবার বিধানসভারও সদস্য থাকবে। এই যে যারা ইলেকটোরাল কলেজের মেম্বার হবে, তারা যারা রাষ্ট্রপতির জন্য মনোনীত যে মানুষগুলা থাকবে তাদেরকে ভোট দিবে। যে হচ্ছে বেশি ভোট পাবে সে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। ঠিক আছে? মানে এটা হচ্ছে কিন্তু একেবারে ভোটের মাধ্যমে। এটাকে পরোক্ষ ভোট এ কারণে বলা হচ্ছে যে সরাসরি জনগণ ভোট দিতে পারছে না, তার প্রতিনিধিরা ভোট দিচ্ছে। প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে ভোট দিচ্ছে, কিন্তু জনগণের জন্য ওটা পরোক্ষ, কারণ প্রতিনিধি জনগণ সিলেক্ট করে দিয়েছে প্রতিনিধিদের। ওই প্রতিনিধিরা যে রাষ্ট্রপতিকে নির্বাচন করছে। রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। প্রথম রাষ্ট্রপতির নাম কি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম মুসলিম রাষ্ট্রপতি, এইটাও গুরুত্বপূর্ণ, ডক্টর জাকির হোসেন। প্রথম নারী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, গুরুত্বপূর্ণ। আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সরকার প্রধান তো প্রধানমন্ত্রী আমরা জানি। এখন সরকারি বাসভবন, এই যে পঞ্চবটি, এর নামটা মনে রাখবেন। প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। ম্যাম, হ্যাঁ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নামটা মনে হয় ইদানিং চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা পঞ্চবটি না, মানে কর্তব্য পথ বা কিছু একটা, হ্যাঁ কর্তব্য মার্গ বা কোন একটা নাম, এই নাম না ম্যাম। আচ্ছা, আমি দেখছি। ভারতের সরকারি প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গ, এরকম কিছু নাকি? হ্যাঁ ম্যাম, লোককল্যাণ মার্গ। লোক কল্যাণ মার্গ। তাহলে এটা আপনারা হচ্ছে নোট করে নেবেন। হুম। প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু প্রথমে একবার হয়েছিল, তারপরে আবার দ্বিতীয় দফায় ছিল। ইন্দিরা গান্ধী সম্পর্কে একটু আমরা পড়বো, অন্য সময় পড়বো। দক্ষিণ এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ওদের হচ্ছে এই যে ভারতের মধ্যেই কিন্তু ব্যারন, এই ব্যারন দ্বীপে। মালাবার হিল কোথায়? এইটা অনেকবার প্রশ্নে আসে। মুম্বাই হচ্ছে মালাবার হিল। শিখদের পবিত্র মন্দিরের নাম স্বর্ণ মন্দির, এটা হচ্ছে অমৃতসরে, পাঞ্জাবে, পাঞ্জাব প্রদেশে। পাঞ্জাব কোথায়? এই যে পাঞ্জাব, পাঞ্জাব প্রদেশ, ওপরে হচ্ছে হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশটা কোথায়? সেটা একেবারে কিন্তু কাশ্মীরের নিচেই হিমাচল প্রদেশ। হিমাচল, পাঞ্জাব এগুলো খুবই সেন্সিটিভ জায়গা। এটার কারণ হচ্ছে যে এইদিকে পাহাড় এবং নদী এগুলান দিয়ে হচ্ছে, এটা কিন্তু পাকিস্তান, ইন্ডিয়ার ওই পারে এটা পাকিস্তান। পাকিস্তানের সাথে আহ, হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এই বর্ডারের মধ্যে বেশিরভাগই হচ্ছে এই যে সাইডে নদী আছে, সিন্ধু নদী দ্বারা 2 ভাগে ভাগ হয়েছে, এবং হচ্ছে এখানে পাহাড়ি এলাকা আছে। কিন্তু এই যে পাঞ্জাবের এই সাইডটা, এটা হচ্ছে সমতল জায়গা। হ্যাঁ, ঠিক আছে। এই জায়গাটা পাঞ্জাবের এই জায়গাটা হচ্ছে সমতল জায়গা। এটার কারণে এই জায়গাটা খুবই রিস্কি একটা জায়গা।
যে যুদ্ধ, পাহাড়কে বলা হয়, নদীকে বলা হয় হচ্ছে ন্যাচারাল ডিফেন্স একটা দেশের জন্য। যখন সমুদ্র এবং পাহাড় সীমান্ত হিসাবে কাজ করে কোনো দেশের জন্য, শুধু ওটা সীমান্ত না, ওটা ডিফেন্সেরও কাজ করে। একটা দেশ আর একটা দেশকে সমতলে যেভাবে আক্রমণ করতে পারবে, ওই রকম সুবিধাজনকভাবে কিন্তু পাহাড় পার হয়ে এসে, পাহাড় তো একটা দুর্গম এলাকা, অনেক উঁচু থাকে, এবং এখানে হচ্ছে চলাচলের জন্য সুবিধাজনক পথ থাকে না, রাস্তা থাকে না ওঠানামার জন্য, এইসব কারণে। এবং একইভাবে হচ্ছে নদীও, বা যদি সমুদ্র থাকে সেটাও, মানে জলপথটাও। উম, তো এই কারণে এগুলাকে বলা হয় ন্যাচারাল ডিফেন্স। যেমন আমরা হিমালয় দেখেছিলাম, যে এই রেঞ্জ হচ্ছে হিমালয় রেঞ্জ। এটা সিকিম টিকিম পার হয়ে এখানে এগুলো পুরোটাই হচ্ছে কি, যে হিমালয় পর্বত। এই কারণে যে হিমালয় পর্বত চীন এবং ভারতের মধ্যে, এটাও কিন্তু ভারতের জন্য যেরকম ডিফেন্সের কাজ করে, আহ চায়নার জন্য, ওপরে তো এটা চায়না, এই চায়নার জন্য ডিফেন্সের কাজ করে, ন্যাচারাল ডিফেন্সের কাজ করে। আমরা কোথায় ছিলাম? পাঞ্জাবে। এই যে পাঞ্জাব, এটা হিমাচল, হিমাচল প্রদেশের একটা গুরুত্বপূর্ণ, হিমাচল প্রদেশের রাজধানী যেটা, সেটার নাম কি? হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি? ম্যাম, হিমাচল প্রদেশের রাজধানী ধর্মশালা। সিমলা না? সিম সিমলা হচ্ছে শীতকালীন রাজধানী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এই সিমলা, সিমলা নিয়ে কিন্তু একটা চুক্তি আছে, সিমলা চুক্তি। সেই চুক্তিটাও আমাদেরকে পড়তে হবে। সিমলা চুক্তি এখন নতুন করে আলোচনা এসেছে, সিমলা চুক্তি। এবং আরেকটাও চুক্তি পড়বো, যদি সময় পাই আজকে সবকিছু শেষ করার চেষ্টা করব। আজকে কি নতুন কোন স্টুডেন্ট আছে, একেবারেই নতুন, না কতদিন সবাই ছিল? নতুন কেউ আছে? এগুলো না আপনারা দেখলেই পারবেন। তারপর আমি একবার রিডিং দিয়ে যাচ্ছি, যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এনএসজি বলা হয় ওদের, ব্ল্যাক ক্যাটকে, কমান্ডো বাহিনী, এটা একটা ওদের। ভারতের সরকারের কূটনৈতিক বৈঠকের স্থান হচ্ছে হায়দ্রাবাদ হাউস, এটা দরকার নাই। বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাতের স্থান হচ্ছে, যে মেঘালয়ের একটা গ্রাম, মৌসিনরাম। মেঘালয়, মেঘালয় তো পাহাড়ি এলাকা, ওখানে মেঘের দেশ বলা হয়, মেঘের রাজ্য মেঘালয়। মেঘালয়টা ভারতের কোন সাইডে আছে? মেঘালয় হচ্ছে ভারতের উত্তর পূর্ব, উত্তর পূর্ব ভারতে, ওই যে সেভেন সিস্টার্স এর ওই সাইডে, হিমাচলের নিচে। কেন্দ্র ব্যাংকের নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক কিন্তু না। অপশনে দিবে স্টেট ব্যাংক দিয়ে দিবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা খুব দেয়, যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগে ক নাম্বার অপশনে দিবে। কিন্তু স্টেট ব্যাংক অফ, স্টেট শব্দটা শুধুমাত্র আছে ইউএস এর সাথে, স্টেট ব্যাংক অফ ওদের, ফেডারেল রিজার্ভ সিস্টেম ওদের যেটা। বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ, সিয়াচেন হিমবাহ এই যে কাশ্মীরের এখানে, এই জায়গা, এইরকম একটা লোকেশনে হচ্ছে সিয়াচেন হিমবাহ। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম, এশিয়ার না কিন্তু, দক্ষিণ এশিয়া, কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে চায়না নাই। এশিয়ার বৃহত্তম দেশ কে? আর বিশ্বের হচ্ছে সপ্তম। এশিয়ার সব থেকে বড় দেশ কোনটা? এশিয়ার সব থেকে বড় দেশ চীন না? বিশ্বের বৃহত্তম সংবিধান কার? সব থেকে বড় সংবিধান হচ্ছে ভারতের। ভারতের সংবিধান সব থেকে বড়। আর সব থেকে, বিশ্বের সব থেকে ছোট সংবিধান কাদের? যুক্তরাষ্ট্রের ম্যাম। ইউএসএ। ইউএসএ সংবিধান সব থেকে বড়। আর অলিখিত সংবিধান কাদের কাদের আছে? যুক্তরাষ্ট্রের তোদের আছে, যুক্তরাজ্যের, সৌদি আরবের আছে। সৌদি বাবরি মসজিদের অবস্থান অযোধ্যা, উত্তরপ্রদেশে।
এই নামটাও দেয়, উত্তরপ্রদেশও দাও, কোন প্রদেশে এইটাও দেয়। এটা ধ্বংস করা হয় হচ্ছে 6 ডিসেম্বর 1992 সালে, এই ডেটটাও গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন, উম, মানব কম্পিউটার ও মানব ক্যালকুলেটর বলা হয় হলো শকুন্তলা দেবীকে। লাদাখ, সীমান্ত নিয়ে দ্বন্দ্ব হচ্ছে ভারত এবং চীনের মধ্যে। লাদাখ, এই যে লাদাখ, এই পাশে তো চায়না। হুম। হুম। তাহলে লাদাখ নিয়ে দ্বন্দ্ব হচ্ছে ভারত এবং চীনের মধ্যে। টিপাই মুখ বাঁধ, বরাক নদীর ওপর, মণিপুরে। এটা একেবারে আবার অন্য প্রান্তে, ওই যে সেভেন সিস্টার্স এর মধ্যে চলে গেল বরাক নদী। আমরা বরাক নদীর আলোচনা করেছিলাম যখন আমরা মেঘনা নদী পড়েছিলাম। বরাক নদী থেকে কিন্তু আমাদের মেঘনা নদীর উৎপত্তি। বরাক নদীর শাখা বাংলাদেশে প্রবেশ করে হচ্ছে সিলেটে। ওখানে যে দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল, কোন কোন নদীতে? সুরমার কুশিয়ারা না, মনে নাই? সুরমা কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশের ভিতর ঢুকে ভারতের বরাক নদী। এরপরে আবার আজমেরীগঞ্জের কাছে এসে মেঘনা নদীতে রূপান্তরিত হয়েছে, মানে দুইটা শাখা একসাথে এসে মিলিত হয়েছে আজমেরীগঞ্জে। তো ওই বরাক নদীর ওপরে কিন্তু একটা বাঁধ দেওয়া হয়েছে, টিপাইমুখ বাঁধ। সেভেন সিস্টার্স, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। সেগুলো কি কি? অরুণাচল, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। এগুলো আমরা প্রতিদিন ক্লাসে মোটামুটি ভাবে দেখাই, বাংলাদেশ পড়ানোর সময় দেখাই, ইন্টারন্যাশনাল পড়ানোর সময়ও দেখাই। এই যে বাংলাদেশের এই পারে 7টা রাজ্য একসাথে, সেভেন সিস্টার্স। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জম্মু কাশ্মীর নিয়ে। মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি শুধু জম্মু কাশ্মীর, যতটুকু এলাকা কাশ্মীর, এই এলাকাটার মানচিত্রটা দেখেছি। এখন একটু ওপরে যাব, যে ওপরেও দেখাবো যে এটার আশেপাশে কি কি আছে। এই যে ইন্ডিয়ার যে মানচিত্রটা, মূল যে মানচিত্র, এটার একেবারে উত্তরে এখানে আমরা যে মানচিত্রতে দেখে আসলাম ওই অংশটা হচ্ছে এই এতটুকু অংশ। ঠিক আছে? এই এতটুকু অংশটা যখন 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, দুইটা দেশ পাওয়া গেল, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান কিসের ভিত্তিতে হয়েছিল? একটা হচ্ছে 1939 সালের হচ্ছে 40-এর লাহোর প্রস্তাব এবং দ্বিজাতি তত্ত্ব, 39-এর দ্বিজাতি তত্ত্ব, এই দুইটার ভিত্তিতে হচ্ছে দুইটা দেশের নতুন ভাবে জন্ম হয়। মানে পাকিস্তানের জন্ম হয় এবং ভারত হচ্ছে স্বাধীনতা লাভ করে। তো পাকিস্তানের দুইটা অংশ চলে যায়, এই যে এখানে একটা আর একটা হচ্ছে এই জায়গাটায়। তো র্যাডক্লিফ নামের একজনকে হচ্ছে করা হয়েছিল, মানচিত্রটা মানে অংশ নির্ধারণ করে মানচিত্র তৈরি করতে দেওয়া হয়েছিল। সে যেভাবে মানচিত্রটা তৈরি করে, সেইখানে যে কিছু কিছু জায়গায় কিছু ঝামেলা রেখে যায়, সেই ঝামেলাগুলো এখন পর্যন্ত অমীমাংসিত অবস্থাতেই আছে। তার ভেতরে এই কাশ্মীর সমস্যাটা একটা বড় সমস্যা। একটা বিষয় যে সব সময় বলা হয় যে বিশ্বে হচ্ছে মানুষ বন্ধু চেঞ্জ করতে পারে, মানে বন্ধু শত্রু হয়ে যেতে পারে, শত্রুকে বন্ধু তৈরি করতে পারবে, অনেক কিছু পরিবর্তন করা যায় বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বা ভূ রাজনীতির ক্ষেত্রে বলা যেতে পারে। সবকিছু মানে বন্ধু, বিশ্বে হচ্ছে একটা দেশ বন্ধু চেঞ্জ করতে পারবে, শত্রু চেঞ্জ করতে পারবে, কিন্তু কখনো তার প্রতিবেশীকে চেঞ্জ করতে পারে না। কোনো দেশ তার প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবে কোনোভাবে? ইচ্ছা করলে কি প্রতিবেশীকে তুলে দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারবে? এরকম সম্ভব? যে প্রতিবেশীকে পরিবর্তন করতে পারে না, যে প্রতিবেশী প্রতিবেশী থাকবে। আর প্রতিবেশীর সাথে আহ ঝামেলাটা হয় হচ্ছে সীমানা নিয়ে, মানে মূল ঝামেলাগুলা
যে বর্তমানে বিশ্বে যে কয়েকটা বিরোধপূর্ণ ঘটনা বা একটা দেশ আর একটা দেশের সাথে ঝামেলা হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, কি নিয়ে একটু আমরা দেখি। যে রাশিয়া আর ইউক্রেনের সাথে হচ্ছে, কি নিয়ে ঝামেলা? তাদের এই সীমানা নিয়ে ঝামেলা, অঞ্চল নিয়ে ঝামেলা, অঞ্চল দখলদারিত্ব নিয়ে। এরপরে আরেকটা হচ্ছে সব থেকে বড়, যুগের পর যুগ ধরে চলেই যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফিলিস্তিনি এবং ইসরায়েলি একই সমস্যা। পাকিস্তান সৃষ্টির পর থেকে, মানে ভারত থেকে যে পাকিস্তান সৃষ্টি হলো 1947 সাল, তখন থেকেই এই কাশ্মীর ইস্যু নিয়ে হচ্ছে সমস্যা। এই সমস্যাটা মানে সমাধানের কোনো দেখা যায় না। মনে হয় যে এই সমস্যাটা সমাধান না হলে দুই দেশের জন্য ভালো, মনে হয় এরকম মনে হয়। তো এটা যেহেতু একটা আলোচিত বিষয় এবং রিসেন্ট কাশ্মীর নিয়ে বড় একটা যুদ্ধ হবে হবে করেও হতে যেও হয়নি, এরকম সমস্যা হয়েছিল। তো আমি মনে করি যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সামনের পরীক্ষাগুলোতে। তো আমরা একটু দেখবো যে আসলে কাশ্মীরটা নিয়ে কি সমস্যা, কিভাবে শুরু হলো কাশ্মীর নিয়ে সমস্যা। একটু আমি ইতিহাসটা বলে যাব, রিডিং এর মতো বলে যাব, একটু শুনবেন। সবকিছু তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তো ঘটনাগুলো গুরুত্বপূর্ণ। তো জম্মু কাশ্মীর যেটা এখন বর্তমান মানে কাশ্মীরে, কাশ্মীরে হচ্ছে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। এই যে কাশ্মীর, এটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা অঞ্চল। মানে অনেক আগের কথা বলছি আমি, যেটা যে 5ম শতাব্দীরও পূর্বে এখানে প্রথমে কিন্তু হিন্দুরা বসবাস করতো। এই কাশ্মীর যেটা দেখালাম সেখানে হচ্ছে 5ম শতাব্দীর পূর্বে এখানে হিন্দুরা বসবাস করতো। পরে হচ্ছে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা পায় এখানে, হিন্দুর পরে বৌদ্ধ ধর্ম। এরপরে যে নবম শতকে এখানে হচ্ছে শৈব নামে একটা হচ্ছে শিখ ধর্মের যারা উপাসক, শৈব ধর্ম এখানে বিস্তার লাভ করে। এরও আরো অনেক পরে ইসলাম ধর্ম আসে। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতক এর মাঝামাঝি একটা সময় হচ্ছে এখানে কাশ্মীরে ইসলাম ধর্মের বিস্তার ঘটে। তাহলে ইসলাম ধর্ম যে শুরু থেকে এখানে ছিল তা না, প্রথমে ছিল হিন্দু, পরে বৌদ্ধ, তারপরে শৈব ধর্ম, এরপরে হচ্ছে ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে হচ্ছে কাশ্মীরে ইসলাম ধর্মের বিস্তার ঘটে। পরবর্তী 5 শতাব্দী পর্যন্ত কাশ্মীরে মুসলিম শাসন কিন্তু বজায় ছিল। এরপর মানে কাশ্মীর হয়ে ওঠে হচ্ছে মুসলিম প্রধান অঞ্চল হিসাবে, আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা বিস্তার লাভ করে। তো 1819 সালে কাশ্মীর, এই কাশ্মীর দখল করে হচ্ছে শিখরা। কত সালে? 1819 সালে। 1819 সালে শিখরা হচ্ছে এই কাশ্মীর দখল করে নেয় এবং 1886 সালের সময়ে যে সময়কার কথা আমরা বলছি, যে 1819-এর পরে এই সময় হচ্ছে শিখরা শিখরা হচ্ছে এই কাশ্মীরটা দখল করে। এরপরে 1886 ছিচল্লিশ সাল, 86 না, সরি ভুল হয়েছে আমার, 46 সাল, এই সময় এই যে এই অঞ্চলটা ভারতবর্ষটা কারা শাসন করত? আমি যে সালটা এখানে বললাম, এই সময় কারা শাসন করতো ভারতবর্ষ? ব্রিটিশরা। হ্যাঁ, ব্রিটিশরা, ইংরেজরা হচ্ছে এই অঞ্চলটা শাসন করতে হতো। তো এই যে ভারতবর্ষের একটা অংশ কাশ্মীর, এই জায়গাটা শিখদের দখলদারিত্ব ছিল, এটা হচ্ছে ব্রিটিশরা হচ্ছে ভালো চোখে দেখেনি। এই ইংরেজদের সাথে এই জায়গাটা দখল নিয়ে হচ্ছে শিখদের মধ্যে একটা যুদ্ধ হয়, 1846 সালে। এটাকে বলা হয় হচ্ছে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ। এই এই যুদ্ধের মাধ্যমে হচ্ছে ইংরেজরা এই অঞ্চলটা কিন্তু দখল করে নেয়। এরপর জম্মুর রাজা গোলাপ সিং ইংরেজদের নিকট থেকে, অনেক জায়গায় এই নামটা শোনার কথা, গোলাপ সিং এর সিমের নাম গোলাপ সিং। জম্মুর রাজা গোলাপ সিং ইংরেজদের নিকট থেকে কিন্তু এটা কিনে নেয়, অর্থের বিনিময়ে হচ্ছে এটা কিনে নেয় এই অঞ্চলটা। এই কাশ্মীরের পুরো অঞ্চলটা হচ্ছে ইংরেজদের কাছে কেনা। আর ইংরেজরা যুদ্ধের মাধ্যমে শিখদের কাছ থেকে এই অঞ্চলের দখলদারিত্ব নিয়েছিল। পরবর্তীতে ইংরেজদের কাছ থেকে জম্মুর রাজা গোলাপ সিং, জম্মু বলতে এই যে জম্মুর এই জায়গাটা, জম্মুর রাজা, হ্যাঁ, গোলাপ সিং এই অঞ্চলটা নেয় এবং 1947 সাল পর্যন্ত তার বংশধররাই হচ্ছে কাশ্মীর শাসন করে। 1947 সাল পর্যন্ত মানে যখন ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তার আগ পর্যন্ত এই গোলাপ সিং এর বংশধররাই এই অঞ্চলটা
শাসন করে আসছিল, তখন পর্যন্ত কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হলো যে 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেল, যে পাকিস্তানের রাষ্ট্রের একটা হলো, একটা হচ্ছে ইন্ডিয়া হয়ে গেল, কিন্তু এই জায়গাটা অমীমাংসিতই থেকে গেল। অমীমাংসিত থেকে যাওয়ার কারণে এই যে যে কাশ্মীর অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে অমীমাংসিত থেকে গেল। এই অংশে থাকার একটা কারণ ছিল, কারণ এরা আগে থেকেই তো হচ্ছে ব্রিটিশদের অধীনে ছিল না। এটা ওই যে কিনে নেওয়া গোলাপ সিং কিনে নিয়েছিল, তারপর থেকে তারা হচ্ছে স্বাধীনভাবে তার বংশধররা এই অঞ্চলটা পরিচালনা করছিল। ঠিক আছে? আচ্ছা, বুঝতে না পারলে কোনো জায়গায় রেসপন্স করবে, আমি তো আমার মতো করে বলে যাচ্ছি। তো এই যে 200 বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল ভারত, পাকিস্তান স্বাধীনতা লাভ করলো 47 সালে, এবং এই স্বাধীনতার সময়টাতে কাশ্মীর যেহেতু হিন্দু রাজাদের অধীনে ছিল, মুসলিম, এবং এটা ছিল একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। যে ওই যে ইতিহাস বলছিলাম, প্রথমে হিন্দু, বৌদ্ধ, তারপরে শিখদের কাছে ছিল, এরপরে এটাতে অনেক বছর, ত্রয়োদশ শতকের পর থেকে এটা হচ্ছে এই মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত হয়। যদিও মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত হয়, তারপরেও এইখানে এই অঞ্চলটা কিন্তু কিনে নিয়েছিল যে সে একটা ছিল হিন্দু রাজা, ছিল গোলাপ সিং। হুম। তো যখন এই যে ব্রিটিশরা ভাগ করে দিল ইন্ডিয়া এবং পাকিস্তানকে, তখন যেগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল এই ভারতের এই অঞ্চলের মধ্যে, তখন তাদের হাতে মানে এই ব্রিটিশ সরকার তিনটা অপশন দিয়েছিল, মানে তিনটা বিকল্প দিয়েছিল যে তোমরা এই কাজগুলা করতে পারবা। প্রথমত যেটা দিয়েছিল সেটা হচ্ছে যে তারা হচ্ছে ভারতবর্ষে যোগ দিতে পারবে, মানে ভারতের এই অঞ্চলটা হচ্ছে ভারতের মানচিত্রের সাথে যুক্ত হতে পারবে। 2 নাম্বার যেটা অপশন দিয়েছিল সেটা হচ্ছে এরা ইচ্ছা করলে পাকিস্তানের সাথে যেতে পারবে, এই অঞ্চলের মানুষ যদি চায় তাহলে তারা পাকিস্তানের সাথে যেতে পারবে। এবং 3 নাম্বার একটা ছিল যে তারা স্বাধীনভাবে থাকতে পারবে, কারোর সাথেই তাদের যোগ দেওয়ার দরকার নাই। তো তারা প্রথমে সিদ্ধান্তটা নিতে পেরেছিল না যে তারা কি করবে। মানে ওই সময় কাশ্মীরের রাজা ছিল হচ্ছে হরি সিং, গোলাপ সিং এর আরেক যে বংশধর তার নাম ছিল হরি সিং। এই হরি সিং তিনি ভারত অন্তর্ভুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পেরেছিল না। এটার অনেক কারণ ছিল, কারণ তিনি হিন্দু, ওখানে হিন্দুরা কম কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ। তারা যদি, সে চাই ভারতের সাথে ভারত অন্তর্ভুক্তি দেয়, কিন্তু ওখানকার মানুষ হয়তো চাইবে যে পাকিস্তানের সাথে অন্তর্ভুক্তি দিতে। তিনি চেয়েছিলেন নিজেদের স্বাধীনতা বজায় রেখে শাসন কার্য পরিচালনা করাটা তার জন্য বেটার। কিন্তু সমস্যা একটা তৈরি হয়েছিল, সেই সমস্যার সূত্রপাতটা ঘটে হচ্ছে যখন তিনি ভারত ভুক্তি বিষয়ে কোন রকম মানে সিদ্ধান্ত মানে ঠিক করতে পারছিল না। সে সময় হচ্ছে যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ওটার অভ্যন্তরে বিভিন্ন ধরনের গোলযোগ, মানে সে সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু মানুষেরও তো বিভিন্ন মতামত থাকতে পারে যে পাকিস্তান সমর্থিত যারা যেসব অঞ্চল ছিল, মানে পাকিস্তান সমর্থিত বিভিন্ন অঞ্চল থেকে, মানে ওটা তো পাহাড়ি অঞ্চল, এখানে আদিবাসীরা থাকে, এই আদিবাসীরা এই কাশ্মীরে অনুপ্রবেশ করে। যারা পাকিস্তান সমর্থিত তারা কাশ্মীরে অনুপ্রবেশ করে এবং কাশ্মীরের অভ্যন্তরে তারা বিভিন্ন ধরনের গোলযোগ তৈরি করে। মানে তাদেরকে উস্কানি, এক ধরনের উস্কানি দিতে থাকে যে তারা যেন পাকিস্তান অন্তর্ভুক্তির জন্য আন্দোলন করে, এরকম। মানে পরিস্থিতিটা, কাশ্মীরের পরিস্থিতিটা গোলযোগপূর্ণ ছিল। এই পরিস্থিতি রাজা হরি সিং হচ্ছে অনেক ভয় পায়, মানে সে শঙ্কিত ছিল সে হয়তো ক্ষমতা হারিয়ে ফেলবে এরকম। তখন তিনি ভারতের যে গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেনের কাছে যায়। লর্ড মাউন্ট ব্যাটেন কিন্তু 1947 সালে চলে যায়নি। 1947 সালে যে ভারত স্বাধীন হলো তখন কিন্তু চলে যায়নি, 1950 সাল পর্যন্ত তিনি ছিল 3 বছর গভর্নর হয়ে। এটার কারণ বলেছিলাম যে 47 থেকে 50 সাল পর্যন্ত 3 বছর তাদের কি সংবিধান তৈরি করতে সময় লেগেছিল, তাদের সংবিধান তৈরি হয়েছিল না। সেই কারণে সংবিধান তৈরি হওয়া পর্যন্ত কিন্তু লর্ড মাউন্টব্যাটেন ওই যে 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী ভারত শাসন কার্য পরিচালনা করে। তো লর্ড মাউন্ট ব্যাটেনের কাছে হরি সিং সাহায্য চাইতে চায়। হ্যাঁ, তিনি সাহায্য করতেও রাজি হয়। লর্ড মাউন্ট ব্যাটেন বলে যে তোমাদের কাশ্মীরে যে সমস্যাটা হচ্ছে এখন, সেই সমস্যাটা আমি সমাধান করে দেব, কিন্তু সেখানে একটা কিন্তু রাখে, কিন্তু শর্ত একটা থাকবে। হরি সিংকে একটা শর্ত দেয়। শর্তটা হচ্ছে যে ভারত ভুক্তিতে তাকে স্বাক্ষর করতে হবে। মানে কাশ্মীর যদি ভারতের অন্তর্ভুক্ত হয়ে যেতে রাজি হয়, তাহলে যে পাকিস্তানের যে আদিবাসীরা, মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে মানুষগুলা, তারা এই কাশ্মীরের ভিতরে যে গোলযোগটা তৈরি করছে সেই সমস্যাটা সমাধান করে দিবে। তো 1947 সালের 26শে অক্টোবর হরি সিং কি করলো, মানে ওই যে
মানে কয়দিন পরে 26শে অক্টোবর হরি সিং ভারত ভুক্তির পক্ষে কিন্তু স্বাক্ষর করে দিল, মানে মোটামুটি 1 মাস পরে। এভাবে প্রাথমিকভাবে মুসলিম অধ্যুষিত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্তি হয়। এই যে এই কথাটা যে মুসলিম অধ্যুষিত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়, মানে কথাটার ভেতরে সব সমস্যা, যে অঞ্চলটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু হরি সিং স্বাক্ষর করে দিল ভারত ভুক্তিতে। অলরেডি সেখানে সমস্যা তৈরি হয়েছিল, মুসলমানরা তারা পাকিস্তান ভুক্তির জন্য ঝামেলা করছিল। এই ঝামেলাটা যে শুরু হলো সে সময়, যে 26শে অক্টোবর, এখন পর্যন্ত কিন্তু ঝামেলা লেগে আছে, ঝামেলার সমাধানের কোনো লক্ষণই নাই। এভাবে মানে এরপরে কাশ্মীর অঞ্চলের রাজা হরি সিং, ও তো আছেই, যেহেতু এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অঞ্চল, মুসলমানদেরও কিন্তু একটা জনপ্রিয় নেতা ছিল, তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ আবদুল্লাহ। হরি সিং হচ্ছে রাজা, কিন্তু তাদের এই অঞ্চলের জনপ্রিয় নেতা হচ্ছে শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি কাশ্মীরের সিংহ নামে পরিচিত ছিল, এত পাওয়ারফুল ছিল তাই কাশ্মীরের সিংহ বলা হতো। এবং তিনি মানে এইরকম ছিলেন, তিনি ছিলেন হচ্ছে জম্মু কাশ্মীরে একেবারে স্বতন্ত্র জাতিসত্তার দাবিদার, এইরকম ভাবে নেতৃত্ব তিনি দিতেন। এরপর যখন ভারত স্বাধীন হয়ে যায়, তখন ভারত সরকার শেখ মোহাম্মদ আবদুল্লাহকে কাশ্মীরের প্রশাসনিক প্রধান হিসাবে নিয়োগ দেন। মানে ভারত ভুক্তি যখন হয়ে গেল এই কাশ্মীর অঞ্চল, তখন শেখ মোহাম্মদ আবদুল্লাহ যেহেতু জনপ্রিয় মানুষ এই অঞ্চলের জন্য, তিনি ঠিকভাবে এই অঞ্চলটা পরিচালনা করতে পারবেন এটা চিন্তা করে প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব দিল হচ্ছে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে। একই সময় ভারতীয় সৈন্যদের কাশ্মীরে প্রেরণ করলো, কারণ ওখানটা তো নিয়ন্ত্রণ করতে হবে, পাকিস্তান থেকে তো তারা সৈন্য পাঠাতে পারে বা ওখানকার মানুষজন ঝামেলা করতে পারে। এটার কারণে ভারতীয় সৈন্যদের কাশ্মীরে প্রেরণ করলো এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল 1947 সালে। যে ওখানে অনুপ্রবেশ করেছিল পাকিস্তানিরা, অনুপ্রবেশ করে যে ঝামেলা করছিল, এই যে অনুপ্রবেশকারীদের মধ্যে সৈন্যও ছিল, জনগণও ছিল, সৈন্যও ছিল, এদের সাথে ভারতীয় সৈন্যদের হচ্ছে ঝামেলা তৈরি হয়ে গেল সেই 1947 সালে। সংঘাতের মাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে গেছিল সেই সময়। 1947 সালে কিন্তু প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। তো এই যে যুদ্ধ বেঁধে গেল, তখন ভারত সরকার কিন্তু মানে সেই সময় তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, একেবারে তারা সরাসরি হচ্ছে জাতিসংঘের কাছে চলে যায়, যে আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি মানে জাতিসংঘকে হস্তক্ষেপ করে এটার সমাধান করা যায় কিনা, এটার জন্য জাতিসংঘকে তারা আবেদন জানায়, মানে ভারত সরকার আবেদন জানায় যে কাশ্মীরে যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা যা যা ব্যবস্থা করা দরকার সেটা করেন। তো জাতিসংঘ এই বিষয়টিকে আমলে নেয় এবং তারা একটা প্রস্তাব দেয় যে ভারত এবং পাকিস্তান উভয় তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো, মানে এই যে এখানে পুরা কাশ্মীর এই অঞ্চলে হচ্ছে তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল। নিয়ন্ত্রণাধীন অঞ্চল বলতে পাকিস্তান হচ্ছে একটা অংশ, মানে এই যে সবুজ অংশ আছে না, এই যে এই অংশ, এই নীল এতটুকু না, এই সবুজ অংশ প্লাস হচ্ছে এই যে কালো অংশ, এই অঞ্চলের হচ্ছে তারা নিয়ন্ত্রণ নিয়েছিল। বাকি এই অঞ্চলটা যেটা আছে, তো ভালো করে দেখাই, হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে যে সবুজ যে অংশটা এবং কালো যে অংশটা, হ্যাঁ, এই পুরো অঞ্চলটা, এই জায়গাটা ছিল তখন পাকিস্তানি সৈন্যদের নিয়ন্ত্রণে। এবং এই যে অফ হোয়াইট কালার, এখানে যে ঘিয়া কালার এবং এই লাল এবং এই যে নীল আছে, এই যে অঞ্চলগুলো হচ্ছে ছিল ভারতের নিয়ন্ত্রণে। তো এই যে যার যার নিয়ন্ত্রণে যে যে অঞ্চল, মানে ভারতের নিয়ন্ত্রণে যতটুকু এবং আহ মানে নিজ নিজ উভয়ই তাদের নিয়ন্ত্রণাধীন যে অঞ্চলগুলো ছিল সে অঞ্চলগুলো যেন খালি করে দেয়, এ কথাটা বলেছিল যে তারা তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলো খালি করে দেবে। সেখানে হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে একটা টিম পাঠাবে এবং হচ্ছে আগে গণভোট করবে যে এখানকার জনগণ হচ্ছে কি চায় আসলে। মানে ভারতকে বললো তাদের সৈন্য প্রত্যাহার করে নিতে, পাকিস্তানকে বললো তাদের সৈন্য প্রত্যাহার করে নিতে, এবং এখানে তারা হচ্ছে এই পুরাটা জাতিসংঘ তাদের নিয়ন্ত্রণাধীনে রাখবে এবং এখানে একটা গণভোট করবে। গণভোটের মাধ্যমে আসলে তারা দেখতে চায় যে কাশ্মীরের জনগণ আসলে তাদের পক্ষে থাকতে চায়। তো ভারত সরকার প্রথম দিকে গণভোটের পক্ষে কিন্তু মতামত দিয়েছিল, কিন্তু 1952 সালে তারা মানে বুঝতে পারে যে আসলে
যে যদি এভাবে গণভোট নেওয়া হয় তাহলে তাদের কিন্তু মতামতটা বিপক্ষেই যাবে, যে সেটা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অঞ্চল, এই অঞ্চলটা কিন্তু পাকিস্তানের ভুক্তির পক্ষে রায় দিবে, গণভোটে পাকিস্তানের পক্ষে চলে যাবে এই অঞ্চলটা। তখন তারা এটা বুঝতে পেরে কি করে, যে গণভোটের মানে গণভোটটা তারা আর করতে দেয়নি, যেহেতু তারা বুঝতে পেরেছিল সংখ্যাগরিষ্ঠতা এই যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং বেশিরভাগ মানুষ মুসলমান, ভোট দিবে হচ্ছে পাকিস্তানের পক্ষে। সে সময় কাশ্মীরের ভারত ত্যাগের যে বিষয়টা আরো জোরদার হয়ে যাবে, যে কাশ্মীরের মানুষ যদি গণভোটে কোনোভাবে পাকিস্তানের পক্ষে হ্যাঁ ভোট হয়ে যায়, তখন তারা কিন্তু এই যে ভারত ভুক্তিতে যে স্বাক্ষর করেছিল হরি সিং, এটার বিপক্ষে তারা আন্দোলন করতে আর মানে আরো জোরদার আন্দোলন করবে। তো এই ভয় থেকে তারা হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু গণভোটটা আর করতে দেয়নি, মানে ভোটটা আর করতে দেয়নি, কি যে ভোটের ফলাফল হতো সেটা মানে আর জানা যায়নি। তো এই যে কাশ্মীর নিয়ে হ্যাঁ ভারত মানে ওই ঝামেলার সময় একটা তাদের সংবিধানে 1950 সালে যে সংবিধানটা ছিল, 1950 সালে যে সংবিধানটা ছিল সেই সংবিধানে হচ্ছে 370 ধারায় 370 ধারা অনুযায়ী তাদের বিশেষ কিছু সুবিধা প্রদান করা হয়েছিল এই কাশ্মীরকে। ভারতের 1950 সালের যে সংবিধান সেখানে 370 ধারায় কিছু বিশেষ সুবিধা দেয়া হয়েছিল। এই সুবিধাগুলোর মধ্যে ছিল হচ্ছে তারা নিজেদের পতাকা ব্যবহার করতে পারবে এই কাশ্মীর অঞ্চল, তারা একটি খসড়া সংবিধানও প্রণয়ন করতে পারবে তাদের নিজেদের জন্য। খসড়া সংবিধানটা পরবর্তীতে পাশ হবে হচ্ছে ভারতের সংবিধানে। এরপরে তারা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে স্বায়ত্তশাসন ভোগ করতে পারবে, তারা কেন্দ্রীয় শাসন না মেনে নিজেদের মতো করে স্বায়ত্তশাসন তারা ভোগ করতে পারবে। পরবর্তীতে কিন্তু এটা বাতিল করে দেওয়া হয়। মূলত কাশ্মীর হচ্ছে মানে তিনটা অংশ, আমরা যে এখানে এই কাশ্মীরটা দেখছি এই অংশটা 1947 সালে যে প্রথম যুদ্ধ হয়েছিল, এরপরে পরবর্তীতে 1965 সালে যে দ্বিতীয় যুদ্ধ হয়, 1947 সালের পর 1965 সালে সেই যুদ্ধের সময় কিন্তু একেবারে আলাদা আলাদা হয়ে যায় পুরো কাশ্মীর অঞ্চলটা। এই কারণেই এই যে কালার গুলা দেখা যাচ্ছে, যে এই তিনটা কালার, যে লাল, এরপরে যে ঘিয়া কালারের এবং সবুজ কালারের তিনটা কালার দেখতে পাচ্ছি, তিনটা এই অঞ্চল কাশ্মীরের তিনটা দেশ কিন্তু দখল করে নাই। একটা হচ্ছে ভারতের সাথে অংশ থাকে, একটা পাকিস্তানের, এবং আরেকটা হচ্ছে ছোট অংশ হচ্ছে চীনের সাথে। তো ভারতের সঙ্গে সঙ্গে যে অংশটা সেটার নাম হচ্ছে জম্মু কাশ্মীর নামে পরিচিত, এবং লাদাখ, জম্মু কাশ্মীর লাদাখ, এটা হচ্ছে এই যে ঘিয়া কালার দিয়ে যেটা দেয়া আছে এখানে, এতটুকু অংশ এটা হচ্ছে ভারতের মধ্যে আছে, ভারতের নিয়ন্ত্রণে জম্মু কাশ্মীর। আর পাকিস্তানের হচ্ছে যে অংশটা সেটাকে বলা হয় আজাদ কাশ্মীর। এই আজাদ কাশ্মীরের মধ্যে কি আছে, গিলগিত বালুচিস্তান, হ্যাঁ এই যে এটা সবুজ কালারের যে, এবং আরেকটা আছে চীনের আকসাই চীন, চীনের অংশ হচ্ছে আকসাই চীন, এই যে লাল, এটা কিন্তু ভারতের মধ্যেই ছিল, ভারতের কাছ থেকে চীন দখল করে নাই, হঠাৎ করে দখল করে নাই, কিন্তু পূর্বে এই জায়গাটা আকসাই চীনও কিন্তু ভারতের মধ্যেই ছিল, চীনের কাছ থেকে দখল করে নাই। এটা নিয়েই চীনের সাথে এই বর্ডার এলাকাটাই হচ্ছে ইন্ডিয়া এবং চীনের ঝামেলা আছে। তাহলে আমরা পেলাম যে এই কাশ্মীরে এতটুকু একটা অংশ, এতটুকু আসলে না, এটা একটা বড় অংশ, যেটা তিনটা দেশের মধ্যে এখন ভাগ হয়ে আছে, এবং তিনটা দেশের সাথে থাকলেও ভারতের সাথে দুইটা দেশের ঝামেলা, পাকিস্তান এবং কিন্তু চায়নার সাথে কোনো ঝামেলা নাই। পাকিস্তান চায়না, বরঞ্চ পাকিস্তান হচ্ছে তার একটা অংশকে একটা সময় হচ্ছে চীনকে দিয়ে দিয়েছে। এই যে কালো যে অঞ্চলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পাকিস্তান হচ্ছে, এটার নাম হচ্ছে, এটা একটা হচ্ছে মালভূমি, সাক্সগাম ভ্যালি, যে উপরে লেখা আছে সাক্সগাম ভ্যালি, এই যে এটা, এই অঞ্চলটা ছিল হচ্ছে পাকিস্তানের, পাকিস্তান হচ্ছে চায়নাকে দিয়ে দিয়েছে হচ্ছে 1963 সালে। এটারও কারণ হচ্ছে যে পাকিস্তানে যে চায়নাকে এই জায়গাটা দিয়েছে, এই জায়গাটা দখলের মাধ্যমে ইন্ডিয়ার সাথে একটা বর্ডার পেয়েছে, যেন ইন্ডিয়ার সাথে ঝামেলা করতে পারে চায়না, এটার কারণেই কিন্তু দিয়েছে। পাকিস্তানের যে অংশটা সবুজ কালারের যে অংশ, এই অঞ্চলটাও হচ্ছে তিন ভাগে বিভক্ত আবার।
পাকিস্তানের যে সবুজ অংশটা আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটাও 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আজাদ কাশ্মীর, আর একটা গিলগিত বালুচিস্তান, যে বর্ডার লাইন আছে না, এটা এ- এ- এই জায়গাটা হচ্ছে আজাদ কাশ্মীর। গিলগিত আর বালুচিস্তান মিলে একটা জায়গা। এরপরে আরেকটা হচ্ছে এই যে এই জায়গাটা সাক্সগাম ভ্যালি, এই জায়গাটা ছিল আরেকটা অংশ। তো এইটা তো আমি বললাম যে 1963 সালে হচ্ছে কাকে দিয়ে দিয়েছে, চায়নাকে দিয়ে দিয়েছে হচ্ছে পাকিস্তান, চীনের কাছে হস্তান্তর করে স্বইচ্ছায়। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই যে বর্ডার লাইন গুলো আমি দেখলাম, যে একটা আছে ভারতের সাথে চীনের, আর একটা আছে ভারতের সাথে পাকিস্তানের। এই দুইটার কিন্তু নাম আছে আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে লেখা আছে কি LOC লাইন অফ কন্ট্রোল এবং LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো ভারতের সাথে চীনের যেটা বর্ডার এই কাশ্মীর অঞ্চলে, এইটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এবং যেটা পাকিস্তানের সাথে আছে, পাকিস্তান এবং ভারতের সাথে এই অংশটা, এটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এই প্রশ্নগুলা প্রচুর 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 পরীক্ষা এসেছে, যে ভারত এবং পাকিস্তানের আহ, সীমানা নির্ধারণী রেখার নাম কি, লাইন অফ কন্ট্রোল, অথবা লাইন অফ কন্ট্রোল হচ্ছে কোন দুটি দেশের মধ্যে। দুইটা কিন্তু অপশনে থাকবে, যে ভারত পাকিস্তান, ভারত চীন। কনফিউজিং প্রশ্ন খুবই, যে আহ, তখন মনে হবে প্রশ্নটা দেখে যে পড়েছি তো লাইন অফ কন্ট্রোল বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটাই, কিন্তু আসলে এটা ভারতের সাথে চীনের নাকি ভারতের সাথে পাকিস্তানের, ঠিক। তাই না? আচ্ছা, আমি ক্লাস নিতে নিতে না এই যে মেসেজ দেয় সব চ্যাটে, এখানটা আমার না খেয়াল করা হয় না। তা আপনারা যদি খেয়াল করেন যে কেউ কোনো প্রশ্ন লিখেছে বা করেছে, তো আমাকে একটু বলবেন। আমরা দেখলাম হচ্ছে পাকিস্তানের 3টা অংশ ছিল, একটা হচ্ছে আজাদ কাশ্মীর, একটা হচ্ছে গিলগিত বালুচিস্তান, আর একটা হচ্ছে সাক্সগাম ভ্যালি। সাক্সগাম ভ্যালি বর্তমানে এখন কিন্তু চীনের অধীনে রয়েছে। এবং ভারতেরও হচ্ছে 3টা অংশ, একটা হচ্ছে জম্মু, আর একটা হচ্ছে জম্মু উপরের অংশটা জম্মু, নিচে হচ্ছে কাশ্মীর ভ্যালি, এবং আরেকটা অংশ হচ্ছে সিয়াচেন হিমবাহ। এই যে নীল যে অংশটা, আচ্ছা অন্য কালি দেই নাহলে বুঝতে পারবেন না, এখানে এই যে এই অঞ্চলটা সিয়াচেন গ্লাসিয়া বলে, সিয়াচেন হিমবাহ, এই জায়গাটা, এটা হচ্ছে এই 3 অংশে হচ্ছে বিভক্ত। এরপরে আরেকটা হচ্ছে লাদাখ। এই লাদাখের আবার 2টা অংশ আছে, একটা হচ্ছে কার্গিল আর একটা লেহ। কার্গিল, লেহ। কার্গিলেও কিন্তু যুদ্ধ হয়েছে। আর চীনের যেটা, সেটা তো আকসাই চীন লেখা আছে, চীনের এই এলাকাটা হচ্ছে আকসাই চীন। তো এই মূলত 3টা দেশের মধ্যে এভাবে হচ্ছে কাশ্মীর অঞ্চলটা বিভক্ত হয়ে গেছে। এখন আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, যে কোন দেশের মধ্যে কতটুকু অংশ আছে, যে ভারতের মধ্যে কতটুকু অংশ আছে, মোট কাশ্মীরের যে আয়তন সেটার মধ্যে ভারত কতটুকু পেয়েছে, পাকিস্তান কতটুকু পেয়েছে, এবং হচ্ছে চীন কতটুকু পেয়েছে। তো ভারতের নিয়ন্ত্রণে আছে হচ্ছে 43%। এই কাশ্মীরে 43% হচ্ছে ভারতের, পাকিস্তানের হচ্ছে 37%, এবং চীনের নিয়ন্ত্রণে তাহলে কতটুকু আছে, এই যে 20%। 43 37 এটা হচ্ছে 80, আর বাকি 20 হচ্ছে চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এতটুকু একটু নোট করে রাখবেন, যে ভারতের নিয়ন্ত্রণে আছে হচ্ছে 43%, পাকিস্তানের 37%, এবং চীনের হচ্ছে 20%। এবং এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে কিন্তু 4বার। 1947 সালে কতবার যুদ্ধ হয়, 4বার। প্রথমে 1947 সালে, এই যে কাশ্মীর দখলদারিত্ব নিয়ে। এরপরে হচ্ছে 1965 সালে, 1971 সালে, এরপরে হচ্ছে 1999 সালে। তবে শুধু কাশ্মীর নিয়ে কিন্তু
এগুলা 1971 সালে কিন্তু কাশ্মীর নিয়ে না। 1971 সালে যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হয় 3 ডিসেম্বর কিন্তু ভারতের উপরে কিন্তু বিমান হামলা চালিয়েছিল পাকিস্তানের এয়ারফোর্স। যখন পাকিস্তান ভারতকে সরাসরিভাবে আক্রমণ করে তখন ভারতও কিন্তু বাংলাদেশের পক্ষ হয়ে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল এবং তারা কিন্তু সশস্ত্র তাদের বাহিনী অংশগ্রহণও করেছিল যুদ্ধে। যখন আমরা সিমলা চুক্তি পড়ব তখন এই অংশটা আমাদেরকে আলোচনা করতে হবে। তো তাহলে 4বার যুদ্ধ হয়েছে। তো 1947-48 সালের যুদ্ধ প্রথম কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধ 1947 সালে যে যুদ্ধ হয় এটা হচ্ছে অক্টোবর মাস থেকে 1948 সালের ডিসেম্বর পর্যন্ত হয়েছিল। অনেক দিন ধরেই হয়েছিল এই যুদ্ধটা। আর কাশ্মীর দখল নিয়ে আমরা যখন কাশ্মীর আলোচনা করছিলাম তখন আমরা এটা দেখেছি যে এটা কাশ্মীরের দখলদারিত্ব নিয়ে এই যুদ্ধটা হয়েছিল এবং জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয় এবং কাশ্মীর হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। মানে জাতিসংঘ এই যে যেগুলো যার নিয়ন্ত্রণে ছিল সে অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণে দিয়ে কিন্তু এই যুদ্ধবিরতিটা ঘোষণা করেছিল। তো 1947 সালে এই অঞ্চলটা এভাবে বিভক্ত হয়। 1965 সালে যেটা 1965 সালে এইটা যুদ্ধ হয়েছিল হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসে 1 মাস ব্যাপী 1965 সালের। এটা দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত এবং সে সময় পাকিস্তান যে অপারেশনটা চালায় সেটার নাম ছিল হচ্ছে অপারেশন জিব্রাল্টার এবং এই যুদ্ধটা থামানোর জন্য বা যুদ্ধবিরতির জন্য তারা একটা চুক্তি করেছিল। সেই চুক্তিটার নাম হচ্ছে তাশখন্দ চুক্তি। সেই তাশখন্দ চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেজন্য এখন আর কিছু না বলি। একটু বলি যে তাশখন্দ চুক্তিটা কিন্তু হয়েছিল যে উজবেকিস্তানের রাজধানীর নাম আমরা জানি কিন্তু তাশখন্দ। তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল হচ্ছে উজবেকিস্তানের তাশখন্দ। তো সোভিয়েতদের মধ্যস্থতাতেই হচ্ছে পাকিস্তান এবং ভারত, পাকিস্তানের সে সময় হচ্ছে প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান। এই দুই দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে আহ বুঝিয়ে আহ, সে সময় যে আহ, সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়নের যে প্রধানমন্ত্রী ছিল তাশখন্দতে নিয়ে যে একটা চুক্তি করা, এই চুক্তির মাধ্যমে কিন্তু 1965 সালের যে যুদ্ধ সেটা যুদ্ধবিরতিতে চাই। সে সময় কিন্তু পাকিস্তানের অনেক সৈন্য মারা যায়, ভারতেরও সৈন্য মারা যায়, তো পাকিস্তানের বেশি ছিল। আর 1971 সালে যেটা বললাম সেই সময় তো বাংলাদেশের যুদ্ধের কারণে বাংলাদেশিদেরকে যেহেতু সমর্থন জানিয়েছিল ভারত, সেই কারণে ভারতের উপরে পাকিস্তানের একটা রাগ ছিল। তো পাকিস্তানের উপরে ডিসেম্বর মাসের 3 তারিখে ভারতের উপরে পাকিস্তান হচ্ছে বিমান হামলা চালায়। তারপর থেকে একেবারে সরাসরি সৈন্য নিয়ে ভারতের সাথে মিত্রবাহিনী, ভারত এবং বাংলাদেশের মিত্রবাহিনী গঠন হয়। এই মিত্রবাহিনী পাকিস্তানের সাথে যুদ্ধ করে। তো ওই যুদ্ধটা হয়েছিল বাংলাদেশের কারণে 1971 সালে। তো এই যুদ্ধের পরেও কিন্তু সৈন্য বিনিময় নিয়ে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যেই চুক্তিটার নাম ছিল সিমলা চুক্তি। তাহলে তাশখন্দ চুক্তি নিয়ে আমাদেরকে পড়তে হবে এবং সিমলা চুক্তি নিয়েও পড়তে হবে। সিমলা চুক্তি হলো 65 সালের পরে হয়েছিল তাশখন্দ চুক্তি, আর 71 সালের পরে হয়েছিল সিমলা চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে। আর লাস্টে যেটা 1999 সালে এটা কার্গিল যুদ্ধ। এই যে কার্গিল যুদ্ধ হয়েছিল তার এই সময় পাকিস্তানের সৈন্য প্রবেশ করে ফেলেছিল, কার্গিলে পাকিস্তানের সৈন্য চলে এসেছিল। তো এই সৈন্য অনুপ্রবেশকে নিয়ে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে ভারতের। এইটাই ছিল মূলত হচ্ছে কাশ্মীর নিয়ে ছোট্ট আলোচনা। আলোচনা করলে আরো অনেক আলোচনা করা যাবে, যতটুকু আমাদের পড়ার জন্য প্রয়োজন এটাই, যে সীমানাটা একটু বোঝা। দুই দেশের মধ্যে যে সীমানাটা আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সেটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এবং এই কাশ্মীর অঞ্চল নিয়ে চীনের সাথে যে সীমানাটা সেটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারতের মধ্যে আছে হচ্ছে 43%, পাকিস্তানে আছে হচ্ছে 37% জায়গা কাশ্মীরের, এবং চীনে আছে হচ্ছে 20%। এরপরে 7 সিস্টার্স, যেটা 7 সিস্টার্স বলা হয় হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বা 7 বোন বলা হয়। বাংলাদেশের এই যে সিলেট অঞ্চল এটা হচ্ছে উত্তর অঞ্চল, এই যে
বাংলাদেশের উত্তর পার হলে, উত্তর পূর্বাঞ্চল পার হলে ভারতের 7টা রাজ্য আছে। ভারতের 7টা রাজ্য, এটা ভারত থেকে একেবারে বিচ্ছিন্ন, প্রায় মূল ভারত থেকে একেবারে আলাদা। বাংলাদেশের হচ্ছে পশ্চিম পশ্চিম সাইডে ভারতের মূল অংশ, মানে ভারতের মূল অংশ হচ্ছে এই সাইডে। আর একেবারে এই এতটুকুর সাথে সংযুক্ত করে এই এলাকাটা আছে হচ্ছে ভারতের। এই উত্তর পূর্বের যে 7টা রাজ্য আলাদা, এই রাজ্যগুলোকে বলা হয় হচ্ছে 7 সিস্টার্স। এখানে একটা নাম আছে, ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া নাম হচ্ছে এটার। তো এই জ্যোতিপ্রসাদ সর্বপ্রথম হচ্ছে 7টা রাজ্যের নাম দিয়েছিল একত্রে হচ্ছে 7 সিস্টার্স। এই রাজ্যগুলোর নাম হচ্ছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। আমার যদি বাংলাদেশের ক্লাস খুব মনোযোগ দিয়ে কেউ করে থাকে, তাহলে কিন্তু এই রাজ্যগুলো তার কাছে খুব পরিচিত হওয়ার কথা। কারণ নদ নদী পড়ার সময় বা অঞ্চল পরিচিতির সময় বাংলাদেশের আমি বারবার করে কিন্তু এই অঞ্চলটা পড়িয়েছি। বাংলাদেশের ক্লাস করেছেন না? জি ম্যাম। হ্যাঁ, বিশেষ করে আপনি আপনি তো সব ক্লাসেই ছিলেন আমার। উম, তো এই যে সব থেকে বেশি এই যে আসাম, আসাম নিয়ে গত ক্লাসেও বলেছি যে আসামের হচ্ছে 2টা অংশ বাংলাদেশের সাথে আছে। একটা হচ্ছে এই যে কুড়িগ্রামের সাথে, আবার এইদিকে এসেছে সিলেটের সাথে আসাম আছে, আর মাঝখানে এই যে মেঘালয়, মেঘের রাজ্য মেঘালয়, মেঘালয়টা থেকে গেছে। তাহলে মেঘালয়, আসাম, আর একেবারে শুরুতে যেটা আছে অরুণাচল, অরুণাচল প্রদেশ দিয়ে কিন্তু একটা চীন দিয়ে প্রবাহিত একটা নদী অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করে কিন্তু আসাম দিয়ে বাংলাদেশের কুড়িগ্রামে প্রবেশ করেছিল। সেই নদীটার নাম কি? ব্রহ্মপুত্র ম্যাম। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদী। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদীটাও এখন গুরুত্বপূর্ণ। কিসের জন্য? ব্রহ্মপুত্র নদী নিয়ে ভারতের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে পুরা চীনের তিব্বত অঞ্চল পাড়ি দিয়ে এসে এই যে এভাবে ভারতের মধ্যে প্রবেশ করেছে। তো ভারত যে কাজগুলা করে, বাংলাদেশে পানি যেন না আসে বা তাদের পানির প্রয়োজনের কারণে বাংলাদেশে প্রবেশের ঠিক আগ মুহূর্তে কি করবে, তারা একটা বাঁধ দিয়ে দেবে। দিয়ে কি খরা মৌসুমে যেন বাংলাদেশে পানি প্রবেশ না করে, ওই পানিটা তারা বিভিন্ন ধরনের খাল খনন করে বা কৃত্রিম ভাবে পথ তৈরি করে ওই পানিটা তাদের অঞ্চলে ব্যবহার করে। তো এখন চীন কি করছে, এই যে ব্রহ্মপুত্রে তো প্রচুর পানি প্রবাহিত হয়, এই পানি ভারতে আসে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তো চীন কি করেছে, পরিকল্পনা করেছে এবং এটার কাজ শুরু হয়ে গেছে, যে এই পানিটা তারা এই দিক দিয়ে না নিয়ে এসে তারা তারাও তাদের মানে কৃত্রিম ভাবে খাল খনন করে ওপর দিয়ে তারা তাদের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে, এবং তারা সফলভাবে এটা করতেও সক্ষম হবে। এটার কারণ হচ্ছে খাল খননে হচ্ছে চীন একেবারে ঐতিহাসিক কাল থেকেই হচ্ছে সেরা। যেমন গ্রান খাল পৃথিবীর সব থেকে বড় খাল চীনের, অনেক আগেই তারা খনন করে ফেলেছে। চীন অনেক বড় দেশ, এবং হ্যাঁ, তাদের পানির প্রয়োজন, কৃষিকাজের প্রয়োজন, এসব প্রয়োজনে তারা তাদের পানির প্রয়োজন কোথায় থেকে পাবে? তো এই সব সমস্যার সমাধানের জন্য তারা খাল খনন করে, সবসময় এই খাল খননে তারা হচ্ছে শ্রেষ্ঠ পৃথিবীতে। তো এটা হলে কিন্তু বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য, দুই জায়গার জন্য কিন্তু অ্যালার্মিং। এমনিতেই বাংলাদেশ পানি পায় না, তখন কিন্তু আরোই পানি পাবে না। যদি এইরকম কাজ চীন করা শুরু করে, তাহলে কিন্তু আহ প্রত্যেকটা নদী ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, ভাটির দেশের নদীগুলা। তো যেখানে আমরা ছিলাম, যে এই যে 7টা রাজ্য আমরা দেখতে পাচ্ছি, এই 7টা রাজ্যকে বলা হচ্ছে 7 সিস্টার্স। নাগাল্যান্ড আছে, মণিপুর আছে, বাংলাদেশ সাথে আর একটা আছে এই যে ত্রিপুরা। ত্রিপুরার একটা জায়গা আলোচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে, সেটা হচ্ছে আগরতলা। চিটাগাং এর সাথে যে অঞ্চলটা আছে, এটার নাম হচ্ছে মিজোরাম। তো এই জায়গাগুলোকে, সাতটা সাতটা রাজ্যকে একসাথে বলা হয় 7 সিস্টার্স। বিশেষ কোনো কারণে নাই, একসাথে আছে। এই অঞ্চলটা নিয়ে অনেক ঝামেলা আছে ভারতের, কারণ খুব রিস্ক অবস্থায় থাকে ভারত সব সময়। যে এই যে এখানে এই জায়গাটার নামই কিন্তু সিকিম, এবং এটা হচ্ছে ভুটান। ভুটানের এখানে এই যে এই জায়গাটায় একটা মালভূমি আছে, মালভূমির নাম হচ্ছে দোকালাম মালভূমি। সেই মালভূমির ওপরে চীন কিন্তু রাস্তা তৈরি করা শুরু করেছিল, রাস্তা তৈরি করে কাছাকাছি চলেছে, মানে ভারতের কাছাকাছি আসার, ভারতকে একটা ভয় দেখানোর জন্য। এখন এই অঞ্চলগুলো যদি চীনের আধিপত্য বিস্তার লাভ করে,
তাহলে যে কোনো সময় চীন হচ্ছে সৈন্য পাঠিয়ে যদি এই অঞ্চলটা দখল করে নেয়, এতটুকু দখল করা মানে কিন্তু ভারত আর এই পাশে আসতে পারবে না। আর এখানে যে 7টা রাজ্য, সেই প্রত্যেকটা রাজ্যগুলাই, এই সেভেন সিস্টার্স এর রাজ্যগুলা হচ্ছে, তারা হচ্ছে স্বাধীনতাকামী রাজ্য। আসাম স্বাধীনতা চায় আলাদাভাবে, মণিপুর চায় আলাদাভাবে, ত্রিপুরারা তো চাই, প্রত্যেকেই হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে স্বাধীন হতে চাই। তো নিজেরা তো স্বাধীন হতে চাই, এখানে আলাদা আলাদা ভাবে গোষ্ঠীও কাজ করে, আন্দোলন করে। সেই সাথে যদি চীন একটু এই যে এই আন্দোলনের মধ্যে ঘি ঢেলে দেয়, তা চীন যদি সাহায্য করে এই জায়গাটা দখল করে, তাহলে তো ভারত এই পুরো এত এত বড় একটা জায়গা তো হারিয়ে ফেলবে। এটা একটা ঝামেলার জায়গা, ঝুঁকিপূর্ণ জায়গা। তো এই চিকন যে জায়গাটা বলা হয়, এটার আবার একটা নাম আছে, এটাকে এই যে শিলিগুড়ি, তো শিলিগুড়ির মধ্যে এই জায়গাটা, এই জন্য এখানে বলা হয় করিডোর। করিডোর মানে কি, যে একটা পাথ হিসাবে কাজ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার। তো এখানে যে করিডোরটা আছে এটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোরের মাধ্যমে মূল ভারতের সাথে এই সেভেন সিস্টার্সের সংযোগ। এই শিলিগুড়ি করিডোরটা যদি চীন দখল করে নেয়, তাহলে সেভেন সিস্টার্স কিন্তু যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ সেভেন সিস্টার্স এর যে রাজ্যগুলো আছে, এগুলোর আবার পরীক্ষায় দিয়ে দেয় হচ্ছে আহ রাজধানী। সবগুলা দেয় না, দেখা যায় যে আসামের রাজধানী দিসপুর, ত্রিপুরার আগরতলা, হুম, এরকম কয়েকটা আছে দিয়ে দেয়। তো কয়েকবার করে পড়ে রাখলেই হবে। এবং আরেকটা প্রশ্ন থাকে, সেভেন সিস্টার্স এর যে অঞ্চলগুলো আছে, এগুলোর মধ্যে বলবে যে নিচে কোনটা সেভেন সিস্টার্স এর অঞ্চলের, মানে সেভেন সিস্টার্স অঞ্চলের অংশ না বা প্রদেশ না, অন্য একটা কোথাও দিবে। দিয়ে তিনটা দেওয়া হলো, মেঘালয় আছে অপশনে, ত্রিপুরা আছে, মণিপুর আছে, পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গা আছে। তো এই তিনটা তো, এই তিনটা ছাড়া বাকি যেটা থাকবে সেটা উত্তর হবে যে এটা হচ্ছে সেভেন সিস্টার্স এর মধ্যে না। মানে এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসে। এই যে চিকেন নেকের কথা বললাম, চিকেন নেক করিডোর, এটা হচ্ছে, এটি শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত, যেহেতু শিলিগুড়িতে, মানে ওই জায়গাটার নাম শিলিগুড়ি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড। কি বললাম, যে এই যে উত্তর পূর্বাঞ্চলীয় যে অংশটা মূল ভূখণ্ডের সাথে সংযোগ স্থাপনকারী একটা সংকীর্ণ ভূখণ্ড। এটি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি আকৃতি হচ্ছে মুরগির ঘাড়ের মতো। মানে মূল ভারতটা দেখলে পারে ওইটা বোঝা যাবে। এই যে এতটুকু অঞ্চলটা বাদ দিয়ে দিতে হবে, এটা তো বাংলাদেশ। বাকি যে এটা হচ্ছে, এটা মাথার মতো, মাথার সাথে তুলনা করা হয় মুরগির, এটা হচ্ছে গলা, আর এটা হচ্ছে মূল হচ্ছে বডি মুরগির। তো মুরগির গলার সাথে এই জায়গাটা তুলনা করা হয়, এই কারণে বলা হয় এটাকে চিকেন নেক, এবং এটা হচ্ছে মাথা। মুরগির ঘাড়ের মতো বলে একে হচ্ছে চিকেন নেক বলা হয়। এর দুই পাশে নেপাল ও বাংলাদেশ রাষ্ট্র, মানে এক পাশে হচ্ছে নেপাল এবং আর এক পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে এটা তো বাংলাদেশ, আর এই অঞ্চলটা হচ্ছে নেপাল। হ্যাঁ, এই পাশে হচ্ছে নেপাল, এই পাশে হচ্ছে নেপাল, আর এটা হচ্ছে বাংলাদেশ। মাঝখানে এতটুকু অঞ্চল হচ্ছে ভারতের শিলিগুড়ি। এবং উত্তরে ভুটান অবস্থিত। চীনের সাথে সীমান্ত বিরোধের কারণে এই করিডোরটি সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। মানে চীন যদি ভুটানের সহায়তা নিয়ে আস্তে আস্তে এদিকে চলে আসতে পারে, এবং যে কোনো সময় যদি তারা সাহস করে দখল করে নেয়, তাহলে কিছুদিনের জন্য হলো ঝামেলা তৈরি করতে পারবে। এটা হচ্ছে সেভেন সিস্টার্স গেল। এরপরে সিকিম, সিকিম নিয়ে আলোচনা করার ছিল। যতই তাড়াতাড়ি করব ভাবি, আলোচনা দীর্ঘ হয়ে যায়। আমি চিন্তা করছিলাম ভারতটা আজকে শেষ করব। তো যাই হোক, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা কিন্তু ভারত থেকে একেবারে অনেক দূরে। ভারতের যে বঙ্গোপসাগরের সাথে যে অঞ্চলটা, ওই মানচিত্রটা দেখলে পারে এটা বোঝা যায়। এই যে এটা, এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ড। এটা, আর এটা কি বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর এই সাইড দিয়ে যে এটা হচ্ছে শ্রীলঙ্কা। এই সাইড দিয়ে যে, যে এই যে এই পাশ দিয়ে এসে আমরা যে পানামা খালে প্রবেশ করি, পানামা খালের ঠিক আগে এই যে ছোট 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 অনেকগুলা
দ্বীপ আছে, ছোট ছোট অনেকগুলা দ্বীপ একসাথে হচ্ছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড নামে পরিচিত। এখানে লেখা আছে যে আন্দামান এবং নিকোবর, এখানে দেখা যাচ্ছে অসংখ্য হচ্ছে ছোট 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 দ্বীপ আছে। এগুলো কিন্তু হচ্ছে ভারতের, অনেক দূরে অবস্থিত হলেও এগুলোর মালিকানা হচ্ছে ভারতের। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত একটি বিশেষ অঞ্চল। তার বিশেষ অঞ্চল ভারতের, এটি হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের। এবং এখানে সর্বমোট হচ্ছে 572টা দ্বীপ রয়েছে। 572টা দ্বীপ নিয়ে, অনেকগুলো দ্বীপ হয়তো মানচিত্রে আসেনি অনেক ছোট হওয়ার কারণে। তো এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সাথে জড়িয়ে আছে ভারতের হচ্ছে স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস। মানে একেবারে শুরু থেকেই এখানে অনেক ঘটনা ঘটেছিল, সে কারণে বলা হচ্ছে স্বাধীনতা আহ সংগ্রামের সাথে জড়িত। যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে এই মিডিলে একটা চ্যানেল আছে, চ্যানেলটাকে বলা হয় হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। এই চ্যানেল দ্বারা হচ্ছে আন্দামান এবং নিকোবর দুইটা ভাগ হয়েছে, উপরের অংশ হচ্ছে আন্দামান, নিচের অংশ হচ্ছে নিকোবর। মানে উত্তর অক্ষরেখার এই 10 10 ডিগ্রি বরাবর উপরের অংশ যেটা গেছে উত্তরে, সেটাকে বলা হয় হচ্ছে আন্দামান, এবং নিকোবর হচ্ছে অক্ষরেখার দক্ষিণে, মানে নিচের অংশটা হচ্ছে নিকোবর, এই অংশটা। তো আন্দামান এখানে যে এই সাগরটা, এখানে যে সাগরটা, এটার নাম কিন্তু আন্দামান সাগর। এই এই দ্বীপের আশেপাশে যেটা, এটার নাম কিন্তু আন্দামান সাগর। মালাক্কা প্রণালী যখন পড়েছিলাম যে ওইটাতে ছিল যে মালাক্কা প্রণালীর এক সাইডে হচ্ছে জাভা সাগর আর এক সাইডে হচ্ছে আন্দামান সাগর। যে মালাক্কা প্রণালী সংযুক্ত করেছে জাভা সাগরকে এবং আন্দামান সাগরকে। তো আন্দামানের হচ্ছে যেটা রাজধানী, সেটার নাম কিন্তু আবার পোর্ট ব্লেয়ার। কি নাম? পোর্ট ব্লেয়ার, এখানে লেখা আছে। পোর্ট ব্লেয়ার। এই যে পোর্ট ব্লেয়ার এবং আন্দামান নিকোবরের রাজধানী। হুম, এখানকার এখন এখানে কিন্তু প্রচুর মানুষ বসবাস করে। তো এখানে যেহেতু মানুষ বসবাস করে, এখানে আইনের দরকার আছে, বিচার ব্যবস্থার দরকার আছে। তো এই বিচার ব্যবস্থাটা কিন্তু পরিচালিত হয় এই যে ভারতের যে পশ্চিম বাংলা আছে, ভারতের পশ্চিম বাংলা, বাংলাদেশের পশ্চিমে ভারতের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এটার যে আদালত, সেটা দ্বারা পরিচালিত হয় হচ্ছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিচার কার্য। মানে বিচার কার্যটা পরিচালিত হয় হচ্ছে কলকাতার হাইকোর্টের অধীনে। এখানে যারা বসবাস করে তারা হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী। আর একটা বিষয় যেহেতু বললাম যে কলকাতার হাইকোর্ট, এই কলকাতার হাইকোর্ট কিন্তু 1862 সালে প্রতিষ্ঠিত হয়। এখন আমরা আসি যে আন্দামান নিকোবর নিয়ে কথা বলছিলাম, যে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1789 সালে এখানে ভারতের হচ্ছে গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ, এই লর্ড কর্নওয়ালিস সে সময় ছিল। তো এই 1789 সালে দুইজন নাবিকের পরামর্শে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস আন্দামানের আহ, একটা দ্বীপে, সেই দ্বীপের নামটা আমার এখন মনে পড়ছে না, আন্দামানের একটা দ্বীপে হচ্ছে ব্রিটিশদের উপনিবেশ স্থাপন করার পরামর্শ দিয়েছিলেন। এবং ব্রিটিশদের কিন্তু উপনিবেশও স্থাপন করেছিল এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, অনেক সম্ভাবনা থাকার কারণে। তো তখন সে জায়গার নাম ছিল হচ্ছে পোর্ট কর্নওয়ালিস। যেহেতু কর্নওয়ালিস এখানকার ভারতবর্ষের হচ্ছে গভর্নর জেনারেল ছিল, তার নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয়েছিল পোর্ট কর্নওয়ালিস। এরপর একই বছর হচ্ছে লেফটেন্যান্ট রেজিনল্ড ব্লেয়ার নামের একজন হচ্ছে এই অঞ্চলে সমীক্ষার কাজ শুরু করে। তখন তার নাম অনুসারে, মানে সমীক্ষা করতে আসে বিভিন্ন বিষয় নিয়ে অঞ্চলে, তো এই অঞ্চলের নাম করা হয় কিন্তু হচ্ছে আন্দামান। এবং এটার রাজধানী করে হচ্ছে ব্লেয়ার। মানে ওই যিনি সমীক্ষা করতে এসেছিল ওর নামের শেষে ব্লেয়ার আছে, তার জন্য এখানকার রাজধানী হচ্ছে ব্লেয়ার রাখা হয়, পোর্ট ব্লেয়ার। এবং এভাবেই হচ্ছে মানে যে পোর্ট ব্লেয়ারটা আন্দামানের রাজধানী হিসাবে তখন থেকে পরিচিত হয়।
এর আরো কিছু বছর পরে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহের নাম তো আমরা শুনেছি। সেই সিপাহী বিদ্রোহ যখন হয় তখন ব্রিটিশরা হচ্ছে এই যে আন্দামান নিকোবরে একটা হচ্ছে কি করলো, কারাগার স্থাপন করলো। তো এই সিপাহী বিদ্রোহের সময় তারা তো অনেক হচ্ছে বন্দি করেছিল সিপাহীদেরকে, প্রায় 200 জন, মানে অনেক, এটা সংখ্যায় কিন্তু অনেক বেশি, প্রায় 200 জন মতো সিপাহীকে হচ্ছে পোর্ট ব্লেয়ারে, যে হচ্ছে মানে আন্দামান নিকোবরের যে রাজধানী পোর্ট ব্লেয়ার, এখানে যে কারাগারটা স্থাপন করেছিল, এখানে নিয়ে এসে কিন্তু বন্দি করে রেখেছিল এবং মানে অমানবিক হচ্ছে অত্যাচার করা হতো। এই এই কারাগারটা অবশ্য এখন আর নাই। 1906 সালে এই কারাগার, মানে এখন নাই, ওই যে যে কারাগারটা ছিল সেই কারাগারটা সংস্কার করে পরবর্তীতে আরো বড় কারাগার করা হয়েছিল 1906 সালে। একটা নাম লিখি, সেটা হচ্ছে কালাপানি। এটা প্রশ্নে আসে তো সেজন্য লিখলাম যে এই যে কারাগার, যে কারাগারটা স্থাপন করা হয়েছিল পোর্ট ব্লেয়ারে, সেটার নাম ছিল কালাপানি। এই কালাপানি হচ্ছে মানে মনে রাখি আমরা হচ্ছে কালা মানে কালো, খারাপ। তো এটা তো হচ্ছে এই কারাগারটা তো আসলে খারাপ উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল, যে ওখান থেকে বন্দীদের নিয়ে এসে ভারতবর্ষ মানে ব্রিটিশরা যে সব অঞ্চল শাসন করতো সেখানে অপরাধীদের হোক, সৈন্যদেরকে হোক, সিপাহী বিদ্রোহের সময় থেকে শুরু হয় এবং পরবর্তীতে অপরাধীদেরকে নিয়ে এসে তারা হচ্ছে এই কালাপানিতে বন্দি করে রাখতো এবং অমানবিক অত্যাচার চালাতো। হ্যাঁ। তো এখন অবশ্য এটা না, এটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং এটাকে মানে এখন জাদুঘরে মানে স্মৃতি স্মারক হিসাবে সংরক্ষিত করা হয়েছে, ইতিহাস মনে রাখার জন্য মানুষের এই কারাগারটাকে রাখা হয়েছে, যেন অতীত ইতিহাস মনে থাকে মানুষের যে ব্রিটিশরা কি করে গেছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানিরা হচ্ছে কিন্তু আবার এই অঞ্চলটা তাদের যুদ্ধের সহায়তা, মানে একটা যুদ্ধ পরিচালনার ট্যাকটিক হিসাবে এই অঞ্চলটাকে তারা বেছে নিয়েছিল, এই আন্দামান। এই আন্দামান দখল করে এবং পরবর্তীতে নেতাজির হাতে তারা আবার তুলে দিয়েছিল। যুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন নেতাজির কাছে তারা তুলে দিয়েছিল। মানে জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিচালনার সময় আন্দামান নিকোবরে দখল করে অবস্থান নিয়েছিল। তো এখন নতুন করে এই যে এই আন্দামান নিকোবর অঞ্চলটা, এটা নিয়ে একটু আলোচনা করেছি এটার কারণেই যে এখন যে ভারতের হচ্ছে সরকার আছে, নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এই আন্দামান নিকোবর এই অঞ্চলটা নিয়ে কিন্তু তার স্মার্ট ইন্ডিয়ার হচ্ছে অনেকগুলা প্ল্যান করেছে। হ্যাঁ, এখানে কিন্তু ইন্ডিয়ার কিন্তু আছে, নৌবাহিনীও আছে, INS, JARWA। হ্যাঁ, এই যে এইটার নামে হচ্ছে পোর্ট ব্লেয়ারে ভারতীয় নৌবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি আছে। নরেন্দ্র মোদী 100টা হচ্ছে 100টা স্মার্ট স্মার্ট হচ্ছে সিটি ঘোষণা করেছে, তার মধ্যে কিন্তু এই যে পোর্ট ব্লেয়ার একটা, এখানে বেশ কয়েকটা জাদুঘরও আছে। মানে ঐতিহাসিকভাবে কিছু কিছু স্থান আছে, সেই স্থানগুলোকে এখন দর্শনীয় স্থান হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে ভারতের এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে এই যে তাদের নৌবহর বা নৌঘাঁটি রাখার একটা কারণ হচ্ছে এই পানামা খাল, আমরা পড়েছিলাম পানামা খালের পার্শ্ববর্তী অঞ্চলে যেহেতু এই দ্বীপগুলা, এই দ্বীপগুলাতে যদি ভারতের নৌবহর বা সেনাবাহিনী এম, সেনা এখানে মালাক্কা প্রণালী, হ্যাঁ, এখানে পানামা খাল না, মালাক্কা প্রণালী, কি কি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্দামান সরি আমার মালাক্কা বলতে ভুল প্রণালী। হয়ে গেছে, মানে মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা এখানে হচ্ছে মালাক্কা প্রণালী। তো মালাক্কা প্রণালী পাশে থাকার কারণে মালাক্কা প্রণালী তো অনেক গুরুত্বপূর্ণ, মালাক্কা প্রণালী নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। মালাক্কা প্রণালীর সাথে সংযুক্ত আছে হচ্ছে সাউথ চায়না সি। সাউথ চায়না সি মানেই হচ্ছে এশিয়ার পূর্বাঞ্চল, পূর্বাঞ্চলকে বলা হচ্ছে পৃথিবীর হচ্ছে কারখানা, সবকিছু উৎপাদন হয়, উৎপাদনের জন্য তেলের প্রয়োজন, বিশ্বের যে তেল বাণিজ্য এবং বিশ্বের যে আহ আহ, পণ্য বাণিজ্য সবকিছুই হচ্ছে এই অঞ্চলটা, তারা তেল নিবে এবং হচ্ছে পণ্য সারা বিশ্বে দিয়ে দিবে। এই কারণে হচ্ছে আমরা দেখেছি মালাক্কা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এই অঞ্চলটা যদি ভারতের নিয়ন্ত্রণে থাকে বা ভারতের নিয়ন্ত্রণ না থাকলেও, ভারতেরও তো অনেক জাহাজ যাতায়াত করে এখান দিয়ে, তো ভারতের জাহাজকে নিরাপদে রাখার জন্য তাদের যদি আহ উপস্থিতি থাকে এর আশেপাশে, তাহলে ভারতের জন্যই ভালো। এটার কারণেই হচ্ছে এই দ্বীপের গুরুত্ব আস্তে আস্তে বর্তমান সময়ে বৃদ্ধি পাচ্ছে।
এবং ভারতের যারা মিত্র এবং চীনের যারা হচ্ছে শত্রু, তারা তো চাইবে আন্দামান নিকোবরে যদি তাদের কি থাকে, সেনাঘাঁটি থাকে। যেমন হচ্ছে চীনের শত্রু, প্রধান শত্রুকে ইউএসএ, ইউএসএ কে যদি এই আন্দামান নিকোবরের কোনো একটা দ্বীপে ঘাঁটি স্থাপন করতে দেয়, তাহলে তাদের একটা ভালো নজরদারিতে থাকবে না চীন? তো এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখন অনেক গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছে। এটার কারণেই আমি হচ্ছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা নিয়ে একটু আলোচনা করলাম। তো আমি যেটা বলছিলাম যে আমি চাই যে হচ্ছে অনেক তাড়াতাড়ি করে শেষ করে দিতে, আসলে আলোচনা শুরু করলে মানে অনেক কথা হয়ে যায়। তো দুইটা বিষয় নিয়ে একটু কথা বলি এখন, সেটা হচ্ছে যে এখান থেকে আরো অনেক বিষয় আলোচনা করব। সেটার মধ্যে একটা সিকিম নিয়ে আলোচনা করব। চীনের সাথে এই সিকিম নিয়ে হচ্ছে এই যে এই সিকিম নিয়ে ঝামেলা আছে, এটা একটা আছে। এটার পরে যে চুক্তি দুইটার কথা বললাম, কি কি চুক্তি বললাম, দুইটা চুক্তির কথা বললাম না আলোচনায়, 1965 সালের পরে কি করে তাসখন্দ, তাসখন চুক্তি আর সিমলা চুক্তি। 71 সালের পরে সিমলা চুক্তি, এই দুইটা চুক্তি অনেক বিস্তারিত ভাবে পড়তে হবে। মানে কাহিনী জানতে হবে যে কি কারণে হয়েছিল, কাদের কাদের মধ্যে হয়েছিল, এবং এই চুক্তির ফলাফল গুলা কি ছিল, মানে আউটকাম কি ছিল। তো আজকে অবশ্যই হবে না। তো আমি যেটা আপনাদের কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যেভাবে পড়াচ্ছি বিস্তারিত ভাবে, এভাবে পড়ালে আপনাদের ভালো, না যেভাবে হচ্ছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিস আছে একটু করে পড়ায় আমি চ্যাপ্টার শেষ করব, বলেন? পরামর্শ দেন আপনারা, আপনাদের যেভাবে সুবিধা হবে আমি সেভাবে শেষ করবো। কিছু যদি ম্যাম, আমাদের মানে আমরা যারা ব্যাংক জবের জন্য মানে এনরোল করেছি, ব্যাংকের এক্সাম গুলো তো মনে হয় ডিসেম্বরের দিকে শুরু হবে আর কি। হ্যাঁ, তো তার মধ্যে শেষ করতে পারলেই হলো আর কি। সেটা আপনি হ্যাঁ, যেভাবে ওটাই করে বলছি না, পরীক্ষা শেষ করেন। হতেই থাকবে। পরীক্ষা তো কেবল দেওয়া শুরু করেছেন, পরীক্ষা হতেই থাকবে। একটা পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন নিতে আপনার যদি রেগুলার 8 থেকে 10 ঘন্টা পড়েন, তাহলে আপনার 6 মাস সময় লাগবে ফুলভাবে প্রিপারেশন নিতে। তারপরে আপনি যে পরীক্ষাগুলো দিবেন সেগুলোতে আপনি, আমি আশা রাখি যে আপনি সবগুলোতেই টিকবেন, ঠিক আছে? কিন্তু এই 6 মাসের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার আশেপাশে যারা ছিল তাদের আমি দেখেছি, এই 6 মাস যদি রেগুলার 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা পড়া হয়, তাহলে পারে আপনি 6 মাস পরে যে পরীক্ষাগুলো দিবেন সেগুলোতে আপনি প্রিলিতে অবশ্যই টিকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে প্রথম যে পরীক্ষাটা আছে সেটাতেই টিকা লাগবে এভাবে পড়লে কিন্তু বিপদ আছে। কারণ আপনি ব্যাংকের সার্কুলার প্রতি বছরই পাবেন। ব্যাংকের সার্কুলার কিন্তু প্রতি বছর হয়, প্রতি বছর হয় না? কি হ্যালো, ম্যাম? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর যেটা বলছিলাম যে যদি আপনাদের টার্গেট থাকে যে আপনি পরীক্ষা দিবেন হচ্ছে 11তম থেকে 20তম, তাহলে আপনাদেরকে পড়তে হবে আহ খুবই সংক্ষিপ্ত ভাবে। যেমন ওই যে ডাইজেস্ট গুলাতে থাকে, ডাইজেস্ট করবেন এবং কোশ্চিন ব্যাংক কিনে অথবা বিভিন্ন যে অ্যাপসে পরীক্ষা নেয়, আমাদেরও তো আছে, আমাদেরও তো এই অ্যাপসে প্রতিদিন একটা করে পরীক্ষা দিতে পারবেন। এখানে প্রিভিয়াস কোশ্চিন সেট করা থাকে, এগুলো নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। মানে যে কি বলে এটাকে, প্রশ্ন ব্যাংকে জব সলিউশন টাইপ হচ্ছে পরীক্ষাগুলা। তাহলে আপনার কিন্তু প্রিপারেশন হয়ে যাবে 11 থেকে 20তম, আমি এটা বলছি। তার মধ্যেও আবার কিন্তু আছে, এটার ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। একটা হচ্ছে প্রাইমারির পরীক্ষা সামনে পাবেন, এরপরে সামনে আরেকটা পরীক্ষা আছে যেটা হচ্ছে নিবন্ধনের পরীক্ষা। এগুলা কিন্তু আবার আগের মতো অত সহজ নাই। যদি বিগত প্রাইমারি কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এগুলানেও কিন্তু বিসিএস এর মতো বিস্তারিত পড়াশোনা যারা করে ভিতর থেকে বা একটু বেসিক কিছু প্রশ্ন এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে, যে ম্যাম, আপনার সাউন্ড অনেক কম পাচ্ছি। কম পাওয়া যাচ্ছে। এখন ঠিক আছে ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছি যে সব থেকে বড় সার্কুলার প্রাইমারি এবং নিবন্ধনের, এই দুইটার কিন্তু কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এখন একটু ভালো করে পড়তে হবে। শুধু যে আপনি
জব সলিউশন কমপ্লিট করে এবং কোনো একটা ডাইজেস্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যে ভালো নাম্বার পাবেন এটা আপনি নিজেও বলতে পারবেন না। এবং আরেকটা হচ্ছে নবম গ্রেডের যে পরীক্ষাগুলো এবং ব্যাংকের পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অত গুরুত্বপূর্ণ অংশ না। সাধারণ জ্ঞানটা বুঝতে হবে এবং পড়তে হবে অল্প, বুঝে নিতে হবে, যে একেবারে সব ইনফরমেশন আপনাকে মনে রাখতে হবে তা না। আর একটা বিষয় হচ্ছে ব্যাংকে আপনাকে রিসেন্ট প্রচুর পড়তে হবে। রিসেন্ট যেসব বিষয় ঘটে যাবে সেগুলো নিয়ে আপনাকে বিস্তারিত পড়ে যে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, রিটেনের ক্ষেত্রেও প্রিলির ক্ষেত্রেও। কিন্তু বিসিএস যারা বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে তাদেরকে বিস্তারিত পড়তে হবে, অল্প পড়ে বিসিএস এ ভালো করতে পারবেন না। কারণ প্রিলি কিছুই না, প্রিলিতে আপনি বারবার পাশ করতে পারবেন, আপনাকে মূল অংশটা কিন্তু হচ্ছে আপনাকে হচ্ছে রিটেনে আপনাকে হচ্ছে অনেক মার্কের অ্যান্সার দিতে হবে। বাংলাদেশে হচ্ছে 200 মার্কের, ইন্টারন্যাশনালে 100 মার্কের। ইন্টারন্যাশনাল 100 হলো তো কি হলো, আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা হচ্ছে অঙ্কে পাশ করে গেছে, বিজ্ঞানে পাশ করে গেছে, সবকিছুতে পাশ করেছে, রিটেনের কথা বলছি, কিন্তু ইন্টারন্যাশনালে ফেল করে যে সে কিন্তু রিটেনে পাশ করতে পারে নাই। তো এই কারণে আপনাকে সাধারণ জ্ঞান বিস্তারিত পড়তে হবে। তাহলে ম্যাম আর পরবর্তী বিসিএস গুলো বা যে কোনো পরীক্ষা, স্পেশাল বিসিএস ছাড়া পরবর্তীটাতে টাইম পাবেন অনেক। হ্যাঁ পরবর্তীতে তো আর ওই রিটেনের জন্য ভিন্ন ভাবে প্রস্তুতি নেওয়ার সময় পাবো না। হ্যাঁ। তাহলে আপনি যেভাবে পড়াচ্ছেন ম্যাম সেভাবেই পড়ান। আচ্ছা, আপনারা যেভাবে বলবেন সেভাবে। আর আমি আর একটা হচ্ছে আপনাদের পরীক্ষা কত তারিখে যেন? 49? 49 ম্যাম অক্টোবরের 10 তারিখ। এ- ও, অক্টোবরের 10 তারিখ, তাহলে আমি হুম, চেষ্টা করব। মানে প্রবাবলি আর কি, হ্যাঁ, এখনো নেক্সট যে দিন কনফার্ম। হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ক্লাস আছে সেই দিনই ওই যে রিসেন্টের উপরে আমি একটা ক্লাস নেব আপনাদের, তাহলে মনে হয় আপনাদের উপকার হবে, তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট ক্লাসটা তাহলে আমি ইন্ডিয়া কমপ্লিট না করে আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের রিসেন্টের একটা ভালো করে আমি যতটুকু দরকার, অনেক বেশি না যদি সময় নেয়, একেবারে অল্প কোনো কিছু যদি পাই খুঁজে টুজে আমি দেখবো, দেখে সেটার উপরে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা পড়াশোনা করেন, একটু ভালো করে এই কয়েকদিন পড়াশোনা করেন। কোনো সমস্যা হলে টিচারদেরকে জিজ্ঞাসা করবেন, সমস্যাগুলো নোট করে রেখে। আপনারা তো প্রশ্ন কম করেন। ম্যাম আপনি কি আমাদের গ্রুপে অ্যাড আছেন? না, না, নাই। আচ্ছা, তাহলে এই শীট গুলো বলেছিলেন হ্যাঁ, হ্যাঁ, আমি আমাদের হচ্ছে দেওয়ার জন্য, কোনো একজনকে দিব, সে হচ্ছে ওখানে দিয়ে দিবে। সেক্ষেত্রে ম্যাম আপনি আমাকে দিতে পারেন, আমি গ্রুপের স্যার। আমাদের প্রতিনিধি আছে, আমি দিয়ে দিব তাকে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।